নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজকে আবারও হাজির নতুন একটি পর্বের সাথে ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে। আর আজ আমাদের সাথে ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে রয়েছেন শ্রী মানবেন্দ্র সাহা, যিনি জন্মগ্রহণ করেছেন 1958 সালের 11ই নভেম্বর ময়মনসিংহ শহরের মাতুলালয়ে। গত শতাব্দীর 60-এর দশক থেকে শিলিগুড়িতে উদ্বাস্তু জীবনযাপনের শুরু। স্থানীয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকেই পাঠ গ্রহণ, বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ও আইন স্নাতক ডিগ্রি লাভ করার ফাঁকে অর্থ উপার্জনের প্রয়োজনে নানান জীবিকায় যুক্ত হতে হয়। কখনো পারিবারিক ব্যবসা, কখনো টিউশন, আবার কখনো ডাকঘরের কমিশন এজেন্ট অথবা উত্তরবঙ্গ সংবাদের বিজ্ঞাপন বিভাগ এবং কিছুকাল কলকাতায় আয়কর বিভাগে কাটিয়ে শেষে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকুরিতে থিতু হন। সম্প্রতি সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। প্রায় 4 দশক ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। তবে আজ আমরা লেখালেখি নিয়ে কথা বলবো না, এই বিভাগে আমরা কথা বলবো ইকুয়ালিটি অর আনইকুয়ালিটি নিয়ে। প্রথমেই স্যার, আপনাকে আমাদের আমোদরিয়া স্টুডিওতে এই ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে স্বাগত। নমস্কার। কেমন লাগছে এখানে অংশগ্রহণ করতে? ভালো বলতে হচ্ছে যে ইকুয়াল আর আনইকুয়াল যেটা আছে আর কি, সেটা একটা বেশ সুন্দর একটা ক্যাপশন বলা যেতে পারে, এবং আমরা এটার উপর যে আলোচনা হবে দেখি কতটা কি বলতে পারি আর কি। একদম। প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করব, বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কি মনে হয় নারী এবং পুরুষেরা তারা কি উভয় সমকক্ষ হয়ে উঠতে পেরেছে? খুব কঠিন প্রশ্ন আর কি। তা এটা বলার মতো, আমি যদি বলি যে সমকক্ষ হয়ে উঠতে পারেনি, সেটা একটা বিতর্কিত বিষয় হবে। আবার পাশাপাশি যদি বলি বিতর্কিত সমকক্ষ হয়ে উঠেছে, তাহলেও একটা সমস্যা। তবে কথা হচ্ছে যে এই সমস্যাটা প্রতিদিন প্রতি শতাব্দীতেই বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে উঠে এসছে, যাকে আমরা উইমেন লিপস কখনো বলেছি, কখনো সমানাধিকার, কখনো নারী স্বাধীন ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু আমরা একটা কথা বলতে পারি যে ধর্মীয় কারণে পৃথিবীতে নারী স্বাধীনতার বিষয়টা একটু গোলমেলে বলে থাকে আর কি। কারণ আমি ঠিক বুঝে উঠতে পারি না যে নারী স্বাধীনতাকে আলাদা করে কেন বলতে হবে। মানুষের স্বাধীনতাটাই খুব গুরুত্বপূর্ণ। তো সেখানে নারী স্বাধীনতা বলে একটু নারীকে একটু বিশেষ রিজার্ভেশন দিয়ে রাখাটা আমার কাছে সবসময় একটু সমস্যাবহুল মনে হয়। শারীরিক কারণে নারীদের কিছু সমস্যা আছে, যে সমস্যাটা পুরুষদের নেই বলে একটা পার্থক্য আছেই আর কি। তো সেই পার্থক্যটাকে বোঝাতে গিয়ে নারীকে আমরা করছি, স্বাধীনতার কথা বলছি, সেটা ঠিক কি বেঠিক নানা রকম চুলচেরা বিশ্লেষণ করছি। যাই হোক, এটা আমার কাছে একটু জটিল বলেই মনে হয়, এটা আমি বলতে পারি। একেবারেই তাই। সব ক্ষেত্রে নারী এবং পুরুষ সেখানে গিয়ে তারা সমকক্ষ হয়ে উঠতে চায়, কিন্তু পুরুষেরা কখনো লড়াই করে না যে আমাকে স্বাধীনতা দিতে হবে, সেক্ষেত্রে নারীরা কিন্তু করে। এই প্রসঙ্গে কি বলবেন? না, এটা তো প্রয়োজন। তার কারণ হচ্ছে এটা আমরা দেখেছি আসলে আমাদের ভারতবর্ষের কোনো কোনো অংশে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, কোথাও কোথাও মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তা এর ফলে কি হয় যে সমস্ত যে সমাজে, এখানে জটিল এই জন্যই বলছে, যে সমাজে বলছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেখানেও যেমন নারীরা নির্যাতিত হয়, আবার যে সমাজ বলছে যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেখানেও কিন্তু নারীরাই আবার কিন্তু তখন কিন্তু ওই নারীটা কিন্তু ওর পুরুষতান্ত্রিক আচরণ করে, কিন্তু পুরুষের মতো ব্যবহার করে, সে কিন্তু তখন একজন হয়ে যায় পুরুষ। এটা অদ্ভুত ব্যাপার, এটা মেল শোভিনিজম যেটা আমরা বলি। তাই এটা হচ্ছে একটা চিরন্তন সমস্যা। আসলে ওই শক্তির একটা ব্যাপার আস্ফলন থাকে, তো ক্ষমতা মানুষকে খুব অন্যরকম ভাবে তৈরি করে আর কি। তা যে মহিলা ক্ষমতাপ্রাপ্ত হয়ে গেল, সেও কিন্তু ওই পুরুষের মতোই আছে। পুরুষ একটা সিম্বল, ঠিক পুরুষ বলতে হচ্ছে এটা এই বোঝায় না যে একজন যাকে আমরা বলি একজন পুরুষ মানুষ, আরো ভালো বাংলায় বেটা ছেলে, সেরকম কিছু নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে সে একজন চরিত্র, সে নারী হলেও সে পুরুষ, আবার সে পুরুষ হলেও পুরুষ। তার একটা ক্ষমতা, এই ক্ষমতার ভাষাই হচ্ছে আমি বলবো পুরুষ আর কি। এর মধ্যে একটা দ্বন্দ্ব সবসময় বর্তমান। এবং আমরা যদি বাড়ির গৃহকোণ থেকে যদি তুলে নিয়ে আসি নানা রকম ঘটনা, যে বাড়ির যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যে সমস্ত পুরুষ মানুষ
বলছেন যে আমরা খুব স্বাধীন চেতা, আমরা খুব নারীকে সমান অধিকার দিই, আমরা অমুক করি তমুক করি ইত্যাদি ইত্যাদি বলে, তখন আমার খুব হাসি পায় আর কি। সেটা আমিও যত যে সমস্ত কথাবার্তা বলছি, কখনো কখনো আমারও মনে হয় যে আরে আমি তো যে কথাগুলো বলছি এর মধ্যে সারবত্তা খুব একটা নেই। সারবত্তা কেন নেই? কারণ আমি বলছি মুখে যে আমি খুব স্বাধীন, আমি নারীদের স্বাধীনতা দিচ্ছি, কিন্তু আমার পরক্ষণে দেখছি যে তাদের নানা রকম কাজের জন্য নানা রকম সমালোচনা করছি। এবার আমি একটা বলতে পারি এই প্রসঙ্গে যে এটা খুব আকছার হয় আর কি। আমি সবসময় বলি, এই কথার প্রসঙ্গে বলি যে একজন মহিলা কি ধরনের সাজ পোশাক পরে সে রাস্তায় বেরোবে, হাঁটবে, চলবে, ফিরবে, সেটা তার ব্যক্তিগত পছন্দ। তা অনেকে বলে যে কেন এই ধরনের পোশাক পরে বের হওয়ার কি দরকার ছিল, অনেক শিক্ষিত পুরুষই বলে। আসলে তারা ওই থিওরিটা গুলিয়ে ফেলে। একটা মহিলা যে কোনো রকম পোশাক পরেই বেরোতে পারে, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু পুরুষের চোখ দিয়ে সেটা হচ্ছে দেখে জীবনটা, যে একজন যদি পুরুষও যদি একটা লুঙ্গি পরে বের হয়, আমরা কি দোষটা তার মধ্যে দেখি আর কি। তো এইভাবে একটা গুলিয়ে যাওয়ার একটা সমস্যা থাকে, এবং আমরাও তখন কখনো কখনো হয়তো বলি যে না, এটা না হলেই ভালো হতো। ওইটা অবশ্যই আমরা গৃহকোণে বলি, কোনো পাবলিক মঞ্চে বলি না। এবং সেটা বলার পরে তখন আমরা বলি, আমার একটা সুবিধা আছে, আমি বলি যে আসলে আমাদের সমাজটা তো এখনো ততটা প্রোগ্রেসিভ না, এখনো ততটা সেই জায়গায় পৌঁছতে পারেনি। সেই জন্য এই দুর্বৃত্তদের হাত থেকে বাঁচবার জন্য ওই নিজেকেই কিছুটা লুকিয়ে রাখতে হবে, নিজেকে কিছুটা মানে আড়াল করতে হবে, গুটিয়ে রাখতে হবে। এটা আমার ব্যক্তিগত মত আর কি। আমি চাই যে পুরুষ এবং নারী তার স্বাধীনতা মতো, স্বাধীন মতো তারা চলাফেরা করুক, কিন্তু বাস্তবটা একটু অন্যরকম বলে কখনো কখনো এই কথা এই প্রসঙ্গে আসে আর কি। কারণ আমরা এখন একটা আদর্শ সমাজ গড়ে তুলতে পারিনি, হ্যাঁ, যে সমাজটা সবাইকে সমানভাবে দেখবে বা নেবে আর কি। একেবারেই আপনি বলছিলেন নারীর সমানাধিকারের কথা। তো এই সমানাধিকারের কথা বললেও কিন্তু সুযোগ পেলে পুরুষদের মধ্যে যে পুরুষতান্ত্রিকতা, সেটা কিন্তু মাথা চাড়া দেয়। তো এই ধারণাটা কতটা ঠিক বলে আপনার মনে হয়? না, তো সে উঠতে বসতেই তো নারীরা নির্যাতিত হয়। এখনো যে আমার খুব হাসি পাচ্ছে একটা কথা মনে পড়ে, এরকম বন্ধু বান্ধব, এরকম পরিবার আমি দেখেছি যে মহিলা বাড়িতে স্বামী স্ত্রী চাকরি করেন, সেই মহিলা চাকরি করার পর তার বেতনের টাকা তার স্বামীকে তুলে দেয়। আমি ঠিক বুঝতেই পারি না যে এটা কি হচ্ছে আর কি। তার কারণ হচ্ছে ওই নারীও বোঝে যে এটাই বুঝি জীবন, এটাই বুঝি নিয়ম আর কি। তা নারীদেরও অনেক ব্যাপারে নারীরা যেভাবে নির্যাতিত হয়, যেমন একটা কথা বলে না, অনেক সময় অনেক বস্তি অঞ্চলে যখন কোনো স্বামী পুরুষকে যখন আমি ভুল বললাম, কোনো পুরুষ যখন স্বামীকে পেটায়, তার বউকে পেটায়, এবং তখন যদি আশেপাশে থেকে কেউ তাকে যদি ঠেকাতে যায়, আটকাতে যায়, তখন ওই সেই নারীটাই হয়তো চিৎকার করে প্রতিবাদ করে, আমার মরদ আমাকে মারছে, তোমার কি, তুমি যাও। মানে এটার ভবিতব্য বলেও মনে করে আর কি। তাই এই অবস্থার মানে ব্যতিক্রম যে নেই তা না, আছে, কিন্তু এই অবস্থা থেকে বেরোতে যে অনেক সময়ের দরকার, অনেক শিক্ষার দরকার। আমরা এখনো ইউরোপের মতো যে গণতান্ত্রিক রীতিনীতির যে দেশ, আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না। আমরা নানা রকম ধর্মীয় বেড়া, নানা রকম রাজনৈতিক বেড়া, নানা রকম কুরুচির বেড়াতে আমরা আবদ্ধ, যার জন্য আমরা যত বড় বড় কথাই বলি না কেন, একটু যদি নারীরা যদি একটু স্বাধীন চেতা হয়, তার বক্তব্য যদি বাড়িতে তুলে ধরা হয়, তখন হয়তো বাড়ির লোকেরা বলে মেয়েটা বড় বেশি পাকা, এই সমস্ত কথাও শোনা যায় আর কি। অর্থাৎ নারীরা তাদের নিজস্ব কোনো মতামত কথাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। সেটা কর্মস্থলে হতে পারে, সেটা বাড়িতে হতে পারে, সেটা কোনো সংগঠনে হতে পারে, একটু অবহেলিত হয়। তার পুরুষরা অনেক সময় বোঝে বা বিশ্বাস করে যে নারীদের থেকে পুরুষরা বেশি বোঝে। এটা একদম ঠিক না। তার কারণ কিছু কিছু নারী তো জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পেয়েই গেছে আর কি। একদমই তাই। তো সেক্ষেত্রে আপনি তো লেখালেখি করেন দীর্ঘ অনেক বছর ধরে, প্রায় 4 দশক ধরে আপনি লেখালেখির সাথে যুক্ত। আর লেখালেখি করেন আপনি সমাজকে নিয়ে, সাধারণ মানুষদের নিয়ে। তো কখনো কি লেখালেখিতে নারীর দাবি, অধিকার, লাঞ্ছনা, বঞ্চনা এগুলো উঠে এসেছে? হ্যাঁ, আসলে জীবনটাকে দেখতে গেলে পরে, লিখতে গেলে পরে নারী পুরুষ উভয়ই আসা উচিত আর কি। শুধু পুরুষকে নিয়ে যেমন একটা জীবন হয় না, সেমন নারীকে নিয়েও হয় না। সেটা আমার লেখার মধ্যে হয়তো আমি সেইভাবে হয়তো কোনো ফিমেল প্রোটাগনিস্ট তৈরি করতে পারিনি। আমার এই আজকে এই কথা প্রসঙ্গে মনে হলো,
এটা আমার মাথায় থাকবে যে কোনো নারী কেন্দ্রিক কোনো উপন্যাস বা গল্প অনেকে আছে, কিন্তু নারী কেন্দ্রিক কোনো উপন্যাস লেখার আমার ইচ্ছা এই মঞ্চে এখানেই আমার খুব ইচ্ছা হলো। আর যেহেতু আমরা প্রফেশনাল লেখক না, তো আমরা তো লিখি মানে আমাদের নিজেদের শখে পছন্দে ভালো লাগে তাই আর কি। একদম এই বিষয়টা মাথায় থাকবে আর কি। বেশ, এই যে শিল্প সাহিত্য সংস্কৃতির দুনিয়া, এখানে আপনার কি মনে হয় যে এখন পুরুষদের সংখ্যাটা বেশি না নারীদের? এটাও আমি বলতে পারবো না, তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা যে তথ্য লাগে সেই তথ্য আমার কাছে নেই। তবে ওই অবজারভেশন থেকে বলতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই নারীরা এগিয়ে আছে, যেমন গান বাজনার ক্ষেত্রে, নৃত্যের ক্ষেত্রে নারীদের অগ্রসর হয়ে আছে, তারা অনেকটা বেশি পারঙ্গম। আর লেখালেখির ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই আছে, তবে নারীর সংখ্যা তুলনামূলকভাবে কম, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ওরা এগিয়ে আছে আর কি, এটা বলতে পারি। বেশ, তা এই যে মেয়েদের লাঞ্ছনা বঞ্চনা, তাদের উপরে যে অত্যাচার, তাদেরকে দেখলেই প্রথমেই একটা ভোগ্যপণ্য মনে করা হয়। পুরুষরা অনেকেই করে, আবার অনেকে করেন না, সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু মনে করা হয়। মানসিকভাবে হারিয়ে দিতে মেয়েদের কি কি করা উচিত বলে আপনার মনে হয়? এটা তো আরো কঠিন প্রশ্ন। আসলে এই প্রশ্ন যুগে যুগেই তো উঠে আসছে। তা একটা কথা বলে যে নারীরা আসলে খোলা মানে ওপেন ইকোনমি যেটা আমরা বলি, ওপেন ইকোনমি অর্থনীতির কারণে নারীদেরকে অনেক সময় মানে পণ্য হিসাবে দেখানো হয় আর কি। এটা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বিজ্ঞাপনে নানা রকম ভাবে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা হয় আর কি। তা সেই ক্ষেত্রে সেই নারীরা তো আর যদি বলে যে না আমরা এই ধরনের বিজ্ঞাপন থাকবো না, এই ধরনের প্রচার করব না, সেটা তো একটা অবশ্যই একটা কঠিন বিষয় আর কি। কিন্তু পয়সার কাছে, অর্থের কাছে তো অনেকেই বশ মেনে যায়, সেই জন্য ওইভাবে বলা খুব মুশকিল। তবে একটা কথা বলতে পারি, এটা হচ্ছে যে মানুষরা আজকে যে আমাদের নাগরিক সমাজ, তারা যদি রিফিউজ করে, বলে যে না আমরা এই ধরনের জিনিস আমরা দেখবো না, করবো না, একটা রুচিশীল সমাজ তৈরি করার জন্য তো অনেক কাঠখড় পোড়াতে হয়, তার একটা অনুকূল পরিবেশ লাগে, রাজনৈতিক পরিবেশ লাগে, সেটা তো চট করে হয় না। যার জন্য আমি আবার ঘুরে ফিরে বলি যে ইউরোপের যে স্বাধীনতা, যে ধরনের মানে মানুষের মনস্তাত্ত্বিক জ্ঞান বা তাদের যে বিচার বিশ্লেষণ, সেটা আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে এই যুগে। যদিও আমাদের সভ্যতা অনেক প্রাচীন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা কিছু কিছু জায়গায় পিছিয়ে আছি। সেটা নানা রকম ওই সমাজতাত্ত্বিক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা এখানে দেওয়া প্রাসঙ্গিক বলেও মনে করি না। তা যেটা হচ্ছে মনে হয় যে এটার জন্য ওই একটা শিক্ষিত সমাজ দরকার, এবং আমাদের দুর্ভাগ্যবশত আমাদের রাজনৈতিক নেতৃত্ব, রাজনীতি কখনো মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে দেয় না। এটা একটা বড় সমস্যা। কিছু মানুষ সব জায়গায় সবকালে সবসময় খারাপ থাকবে। আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে যে সাহিত্যে দেখেছি, ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসে দেখা যায় সেই সময়ের বিপ্লবোত্তর মানে রাশিয়ার যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের আগের যে রাশিয়া আর পরের রাশিয়ার মধ্যে বিস্তর পার্থক্য। কারণ রাশিয়ার যে মানে কমিউনিস্ট পার্টি রাশিয়ার যে বিপ্লবের ফলে একটা নতুন রাশিয়া পেয়েছিল, সে রাখতে পারেনি, সেটা আলাদা কথা, কিন্তু একটা সুন্দর একটা সৌন্দর্যমণ্ডিত একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পেরেছিল। তো সেটা হচ্ছে রাষ্ট্রের ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু রাষ্ট্র কোথায় করবে আর কোথায় করবে না এ বলা খুব মুশকিল। একটা বৈপ্লবিক চিন্তা ভাবনা যদি কোনো রাষ্ট্র ব্যবস্থা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো সুধার মানে সংশোধন হতে পারে। তা সেটা এখানে আমরা এই মুহূর্তে আশা করছি না, এরকম একটা দ্বন্দ্ব চলবেই। এবং আমরা যারা শিক্ষকতা করেছি, আমরা আমাদের ওই কথাই বলি যে নারী পুরুষ আলাদা করে কিছু হয় না, একটা মানে ডালে দুটো মানে ফুল একই রকম ভাবে সে থাকবে, একই সৌন্দর্য সে বিকরণ করবে। এটাই আমার মনে হয় আর কি। স্বাধীনতার কথা ইত্যাদি বলে বলে নারীকে যেন আমি অনেক বেশি স্বাধীনতা দিলাম, মহিমান্বিত করছি, আমি কত বড়, হ্যাঁ, যে মা দুর্গাকে পূজা করছি, প্রণাম করছি, মা কালীকে শ্রদ্ধা করছি, সেই মানুষগুলি আবার বাইরে বেরিয়ে যে নারীদের প্রতি যে অত্যাচার, যে সেটা তো যা সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটে গেল পরপর ঘটছেই আর কি, প্রতিদিনই ঘটছে, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এই সমাজ ব্যবস্থায় এ থেকে বেরোনোর জন্য একটা নতুন চিন্তা ভাবনা দরকার। তার জন্য লেখাপড়া, শিক্ষা সব দিকেই আমাদের যত্নশীল হওয়া দরকার, এটা বলতে পারি আর কি এই বিষয়ে।
একেবারেই এই সময় মানে যারা নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্মের নারীরা কতটা কুসংস্কারাচ্ছন্ন বলে আপনার মনে হয়? এটা তো কুসংস্কার তো আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রেই আছে, তবে এই কুসংস্কারের ব্যাপারটা তো একটা মানে বিশাল একটা বিষয়। তো এখনো আমি অনেক মেয়েকে দেখি বা পুরুষকেও দেখি, আবার আমি ডিফারেন্সিয়েট করছি, সেটা উভয়ের ক্ষেত্রেই সত্য। রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো গাড়ি করে হোক বা স্কুটার করে হোক বা সাইকেলে রিক্সায়, দেখি কেউ কেউ হঠাৎ করে বিড়াল ক্রস করলে পরে দাঁড়িয়ে পড়লো। হ্যাঁ, এটা বা 2 শালিকের বদলে 1 শালিক দেখলে পরে সেই নমস্কার করা বা কি যেন সব করে আর কি। এগুলো আমি 1 শালিকের দিন খারাপ হয়, এই সংস্কারগুলো তো আছেই আর কি। তো এই সংস্কারগুলো বড় কোনো সমাজে নারী বা পুরুষের বড় কোনো ক্ষতি হয় না, তবে এই কুসংস্কারগুলোই আসলে একটা মানুষকে আবার মানে উন্নতির দিকে নেয় না। এগুলো অল্প অল্প থেকে গেলে পরে কি হয়, যেমন একটা জিনিস আমি বলছি, অনেক কুসংস্কার কিন্তু এখন আবার মানে সময়ের হাত ধরে কিন্তু চলেও গেছে, যে সবকালে সবকিছু খারাপ তা না। সেই আমাদের সেই বিশুদ্ধবারের বারবেলায় বেরিয়ে যে বিপত্তি হয়েছিল রবি ঠাকুরের লেখার মধ্যে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আছে। তা এখন কিন্তু আমরা যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি সেখানে কিন্তু আর বার দেখি না। অমাবস্যা, পূর্ণিমা, তারপরে একাদশী, দ্বাদশী বা এই অমুক তমুক শনিবার, এগুলো দেখা হয় না। কোথাও যেতে হবে, আমরা একটা ডেট দেখে টিকিট কাটিয়ে চলে যাই। ওর মধ্যে যদি ঘোর অমাবস্যাও পড়ে তাহলে পরে আমরা আর ওইটা নিয়ে মাথা ঘামাই না। অর্থাৎ সংস্কারও নানা রকম ভাবে পাল্টাচ্ছে আর কি। একেবারেই তা এটা হচ্ছে এরকম, সেটা নারী পুরুষের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই কুসংস্কার কিছুটা আচ্ছন্ন আছে, তো সেগুলোও পাল্টাচ্ছে, এটা একটা ভালো লক্ষণ বলে আমার বিশ্বাস। একদম। একজন পুরুষকে কখনো কোনো নারীকে দেখে প্রথমে তারই সমমর্যাদা সম্পন্ন মানুষ বলে মনে করে, নাকি প্রথমে তাকে দেখে মেয়ে বলে মনে হয়? আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? বাবা, এটা তো সত্যি খুব আমার আসলে কিছুই মনে হয় না, একজন মানুষ বলেই মনে হয়। একদম, মানে আমার কাছে কোনো সংকোচ নেই যে একজন সামনে যে আছে সে নারী না পুরুষ, একজন মানুষ। আমার এখানে খুব একটা কোনো সমস্যা হয় না আর কি। তবে একটা সমস্যা হয় তার পরবর্তী সময়, সেটা আমি বলি আর কি। এটা আমার নিতান্তই ব্যক্তিগত বিষয়, সেটা আমার একটা শিক্ষাও বটে, যে কখনো কোনো নারীর সঙ্গে যখন কথা বলি তখন সংযত হয়ে কথা বলি। কারণ আমাদের আইন কানুনে নানা রকম বিষয় আছে, তো নানা রকম বিষয় আছে, কোনো খারাপ কথা বলা যাবে না ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু আইনগতভাবে, আমি কিন্তু এটা বানানো কথা বলছি না। সেই কথা শুনে হার্ট হলে পরে আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হলে আমি কিন্তু বিপদে পড়ে যাব। সেই জন্য, এবং আমার মাও, মানে আমার মা আসলে পরিবার থেকে শিক্ষা আসে, তো তারা ছোটবেলা থেকে বলতো যে মহিলাদের সঙ্গে মেয়েদের সঙ্গে কথা বলার সময় কতগুলো বিধিনিষেধ, কতগুলো বিধি মানবে আর কি। সেই বিধির মধ্যে হচ্ছে একটু দূরত্ব মেনটেন করবে, খারাপ কথা বলবে না, যাতে সে আহত হতে পারে, এগুলো আছে আর কি। সেই জন্য আমার প্রথম অবস্থায় কিন্তু ওই নারী পুরুষের কোনো ব্যাপার এখানে আমি পার্থক্য করি না, কিন্তু একটা জিনিস, একটা সচেতন প্রয়াস থাকে যে আমি যেন কোনো অসংযত কথা না বলি। আমার ছেলে বন্ধুদের সঙ্গে বা কোনো পুরুষের সামনে কথা বলতে গিয়ে যতটা আমি মানে দার্ঢ্য ভাব দেখাতে পারি, আমারও 2টো কন্যা আছে, তো তা আমি ওদের সঙ্গে কখনো এরকম ভাবে উগ্র মেজাজ আমি দেখাতে পারি না। দেখানো উচিত না, সেটা প্রয়োজনে পড়ে না হয়তো, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এটা আমাকে আলাদা করে খুব একটা মানে প্রভাব ফেলে না আর কি। কিন্তু ওই সংযমী কথাবার্তা বলি আর কি। একদম। ভীষণ ভালো লাগলো আজকে ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে আপনাকে পেয়ে। অনেক কিছু জানলাম, শুনলাম আপনার নিজের অভিজ্ঞতা। আজ তবে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার। Amudoria News, Voice of the Marginal.